ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্ট, আজ আমরা সংখ্যা প্রণালী নিয়ে আলোচনা করব। সংখ্যা প্রণালী বিস্তারিত আলোচনা করব, এক একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো তার আগে একটি কথা হচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটির শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার আছে, সেগুলি দেখবেন। তো সঙ্গে থাকবেন। তো সংখ্যা প্রণালী সর্বপ্রথম আমাদের জানতে হবে অঙ্ক। একটি সংখ্যা গঠন হতে হলে একটি অঙ্কের প্রয়োজন। অঙ্ক কি? সংখ্যা লেখার জন্য যে চিহ্ন আমরা ব্যবহার করি সেটাকে অঙ্ক বলে। তো অঙ্ক কতটি আছে? অঙ্ক হলো 10টি আছে। কি আছে? 1 থেকে 10 শূন্য থেকে 10 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্ক দিয়ে কী হয়? এই 10টি অঙ্ক দিয়ে সংখ্যা গঠিত হয়। তো কীরকম সংখ্যা গঠিত হয়? একটি অথবা কয়েকটি অঙ্ক মিলে সংখ্যা গঠন হয়। তো সবচেয়ে ছোট সংখ্যা কত হবে? 1। শূন্য একা একটি সংখ্যা হতে পারে না। তো এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1 এবং এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। এখানে একটি কথা হচ্ছে, প্রত্যেকটি অঙ্ককে এক একটি সংখ্যা বলা যায়, প্রত্যেকটি সংখ্যাকে এক একটি অঙ্ক বলা যাবে না। তো প্রত্যেকটি অঙ্ক এক একটি সংখ্যা। তো এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 1 এবং এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হবে 9। এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 1, সবচেয়ে বড় সংখ্যা 9। তো এখন দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। 9 এর পর এক অঙ্কের ঠিক পরের সংখ্যা, মানে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার সঙ্গে যদি আমরা 1 যোগ করি, তাহলে দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা বাইর হয়ে যাবে। দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। তো দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি? দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হবে 99। তো দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 99 এবং দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। তো যদি দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার সঙ্গে আমরা 1 যোগ করি, তাহলে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 100 হয়ে যাবে। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত হবে? 100। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। তো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি হবে? 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 999। তো 3টা 9। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 3টা 9। 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হবে 4টা 9। 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হবে 5টা 9। কিন্তু ছোট সংখ্যার ক্ষেত্রে 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 1, এরপরে একটি অঙ্ক 0। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 1, 2টি 0। 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 1, 3টি সংখ্যা। 1, 3টি 0, 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। তো 3 অঙ্কের যে কোনো অঙ্কের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যা আমরা লিখতে পারি। যদি 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত বলে, তাহলে 1 দিয়ে 4টি 0 দেব। 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত? 5টি 9 দিব। এরকমই আমরা বার করব। তো এখন আমরা পড়ব 2 অঙ্কের কতটি সংখ্যা আছে? 1 থেকে 100 এর ভিতরে 2 অঙ্কের কতটি সংখ্যা আছে? এখানে দুটি কথা আছে। 1 থেকে 100 পর্যন্ত একটি কথা, 1 থেকে 100 এর ভিতরে একটি কথা। 1 থেকে 100 পর্যন্ত হলে কতটি হবে? 100 থেকে 100 এর ভিতরে 2 অঙ্কের কতটি সংখ্যা আছে? 2 অঙ্কের কতটি সংখ্যা আছে? তো সেটি কিভাবে আমরা বাইর করব? 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 99। তো তার থেকে 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যদি বিয়োগ করে নেই, তা হবে 90। তো 1 থেকে 100 এর ভিতরে 90টি 2 অঙ্কের সংখ্যা আছে। 1 থেকে 100 এর ভিতরে 90টি 2 অঙ্কের। তো 90টি 2 অঙ্কের সংখ্যা আছে। তো এখন যদি 100 থেকে 200 এর ভিতরে 100 থেকে 200 এর ভিতরে কতটি 3 অঙ্কের সংখ্যা আছে? এখানে একটি বোঝার ব্যাপার হচ্ছে, 100 থেকে 200 এর ভিতরে কতটি 3। তো 100 থেকে 200 এর ভিতরে কতটি 2 অঙ্কের সংখ্যা 3 অঙ্কের সংখ্যা আছে? 100 থেকে 200 এর ভিতরে হলে হবে 100টি 2 অঙ্কের সংখ্যা আছে, এবং 100 থেকে 200 পর্যন্ত হলে 101টি 2 অঙ্কের সংখ্যা আছে। তো 100 থেকে 200 পর্যন্ত হলে 101টি 2 অঙ্কের সংখ্যা আছে। তো এখন আমরা পড়ব 3 অঙ্কের সংখ্যা কতটি আছে? 3 অঙ্কের সংখ্যা কতটি আছে? তো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 999। তো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা থেকে যদি আমরা 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ করে নেই, তাহলে বাহির হবে 900। তো
তাহলে বলবো আমরা 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে 900টি। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা থেকে 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ করে নিলে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা থেকে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ করলে আমরা মোট সংখ্যা পেয়ে যাব। 3 অঙ্কের মোট সংখ্যা হচ্ছে 900টি। 3 অঙ্কের মোট সংখ্যা হচ্ছে 900টি। তো এখন আমরা পড়ব 1 থেকে 100 পর্যন্ত কতটি অঙ্ক আছে, কতটি সংখ্যা নয়, কতটি অঙ্ক আছে। 1 থেকে 100 পর্যন্ত তো 1 থেকে 100 পর্যন্ত কতটি অঙ্ক আছে? তো 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে 9টি। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত? 1 থেকে 100 এর ভিতরে 2 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা থেকে 2 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা থেকে 2 অঙ্ক বিশিষ্ট 1 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ করব, তাহলে কি হবে? তাহলে হবে 90। তো 1 থেকে 100 পর্যন্ত 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে 90টি। তাহলে 90টি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে তার অঙ্ক কতটি হবে? 180টি। তার অঙ্ক হবে 180টি। তো 1 অঙ্ক বিশিষ্ট আমরা পেলাম 9টি। 1 অঙ্ক বিশিষ্ট পেলাম 9টি, 2 অঙ্ক বিশিষ্ট পেলাম 180টি, আর 100 এর অঙ্ক 3টি। তো যোগ করে আমরা 1 থেকে 100 এর ভিতরে 100 পর্যন্ত 1 থেকে 100 পর্যন্ত কতটি অঙ্ক আমরা বাইর করতে পারবো। যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 9 3 12, 2 হাতে 1 8 আর 9, আর হাতে 1 8 আর 9, আর 192টি। তো আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম 1 থেকে 100 পর্যন্ত 192টি অঙ্ক আছে। এরকম আমরা অঙ্কগুলির কতটি অঙ্ক আছে আমরা বাইর করতে পারি। 1 অঙ্ক বিশিষ্ট একটি অঙ্ক দিয়ে গঠিত হয়। 1 অঙ্ক বিশিষ্ট একটি অঙ্ক দিয়ে গঠিত হয়। 2 অঙ্ক বিশিষ্ট কিভাবে গঠিত হবে? 2 অঙ্ক আমরা ছোটবেলা পড়েছিলাম একক, দশক, শতক, হাজার। ভারতীয় পদ্ধতিতে আমরা গণেছিলাম সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো সেটা দিয়ে আমরা করব 2 অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিরকম হবে? তো 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো যদি আমি লিখি 8 10 9, 8 10 9 আমরা এরকমই পড়ি 8 10 9 89, 8 10 9 89। তো 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা কীরকম গঠিত হয়? ধরে নেই যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা XY, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ধরে নেই যদি XY, তো কীরকম হবে? সংখ্যাটি গঠন হবে 10x প্লাস y, 10x প্লাস y, এরকমই হবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। যে কোনো সংখ্যা 2 অঙ্ক ধরে নেই এই 89 কি হবে? 10 × 8 প্লাস 9, 10 × 8 প্লাস 9, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এরকমই হয়। তো এখন দেখবো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কীরকম। তো যদি আমরা লিখি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, XYZ, তো কি হবে? একক, দশক, শতক, 100x, 100x প্লাস 10y প্লাস z, এরকমই হবে। তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমরা একটি লিখি, তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 237, যদি এটা লিখি তাহলে এটা কিভাবে হবে? 2 ইন্টু মানে 100 × 2, 100x, যদি xকে আমি এটা ধরি 100 × 2 প্লাস কি হবে? 100 × 2 প্লাস 10 × y এর মান কি ধরবো? 3, 10 × 3, 10 × 3, তো z এর মান কি এখানে 7। তো কি হলো? 200 যোগ 3 10 30 যোগ 7, তো কি হবে? 237। তো এরকমই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠিত হবে। তো এরকমই আমরা 3 অঙ্ক 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গঠন আমরা জানতে পারলাম। তো এখন আমরা সংখ্যা নিয়ে অ্যানালাইসিস করব। সংখ্যা প্রথমে আমরা একটি সংখ্যা পেয়েছি জটিল সংখ্যা। সংখ্যা থেকে সর্বপ্রথম আমরা একটি সংখ্যা পাই জটিল সংখ্যা। কি পাই? জটিল সংখ্যা। জটিল সংখ্যাটি কি? তো জটিল সংখ্যা গঠিত হয় একটি বাস্তব সংখ্যা ও একটি অবাস্তব সংখ্যা মিলে। একটি বাস্তব সংখ্যা 2 প্লাস 3x, তো এখানে 2 একটি বাস্তব সংখ্যা, 3x একটি অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা মিলে একটি জটিল সংখ্যা গঠিত হয়। তো জটিল সংখ্যা থেকে দুটি সংখ্যা হবে, একটি হবে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, একটি হবে বাস্তব সংখ্যা, একটি হবে অবাস্তব
অবাস্তব সংখ্যা। তো কথা হচ্ছে বাস্তব সংখ্যা কি, আমরা অঙ্ক করতে বা সংখ্যা যতগুলি ব্যবহার করি সবই বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা ইমাজিনারি নাম্বার, কোনো চলক বিশিষ্ট সংখ্যা 3x 4y এগুলি অবাস্তব সংখ্যা। আর তার সঙ্গে আরেকটি অবাস্তব সংখ্যা হচ্ছে কোনো সংখ্যা যদি রুটের ভিতরে কোনো ঋণাত্মক সংখ্যা থাকে, ঋণাত্মক সংখ্যা থাকে, তাহলে সেটি হবে অবাস্তব সংখ্যা। সেটি হবে কিভাবে অবাস্তব সংখ্যা? ধরে নিলাম √16 একটি কি পূর্ণবর্গ সংখ্যা। তাকে যদি আমরা মাইনাস দিয়ে √16 এর বর্গমূল আমরা যদি 4 ধরি, তো কি হবে? 4 × 4 = 16 হবে। এখন -√16 এর যদি বর্গমূল -4 ধরি, তাহলে কি হবে? সেই সংখ্যাটির স্কয়ার কিন্তু আবার -√16 হবে না। কিভাবে? -4কে আমরা যদি স্কয়ার করি, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +16। তো এটা সম্ভব নয়। তাহলে এটা কি? যদি কোনো ঋণাত্মক সংখ্যার উপরে বর্গ রুট থাকে, তাহলে এটির বর্গমূল বাহির হবে না। এটি আমরা কি অবাস্তব সংখ্যা হিসাবে ধরে নেব। তো বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা আমরা যত সংখ্যা ব্যবহার করি, বাস্তব সংখ্যা সবই তো আমরা বাস্তব সংখ্যা ব্যবহার করি। তো বাস্তব সংখ্যা দুটি পার্ট। তো বাস্তব সংখ্যাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। তো সেগুলি কি? একটি হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। অপরটি হচ্ছে দশমিক সংখ্যা, অপরটি হচ্ছে দশমিক সংখ্যা। তো দশমিক দুই ধরনের হবে। আমরা জানি দশমিক দুই ধরনের। একটি হবে কি? একটি হবে সীমিত, একটি হবে অসীমিত, দশমিক। একটি হবে অসীমিত। সীমিত দশমিক কি? যেটি শেষ হয়ে যায় 0.25, 1.23 এরকম, যেটি শেষ হয়ে যায়, সীমিত হয়ে যায়, সেটি হবে সীমিত। তো অসীমিত দশমিক আবার দুই ধরনের। অসীমিত পৌনঃপুনিক, আর একটি হবে অসীমিত অপৌনঃপুনিক। তো সীমিত দশমিক প্রসারণ আমরা জানলাম। অসীমিত পৌনঃপুনিক কোনটি হবে? 0.2525 এরকম যদি আসতে থাকে, এটাকে আমরা লিখি 0.25। উপরে একটি টান দিলে বুঝে যায় এটি পৌনঃপুনিক বারবার আসছে। তো 0.25 যদি বারবার আসে, এটি হবে পৌনঃপুনিক। যদি দশমিকের পরে সংখ্যাটি অঙ্কগুলি সেম আসে, একই আসে, বারবার রিপিট হয়, সেগুলি হবে দশমিক প্রসারণ, সেগুলি অসীমিত পৌনঃপুনিক। যদি দশমিকের পরে কোনো সংখ্যা এরকম যদি হয় 0.0100100001, দশমিকের পরে শেষও নয়, সীমিতও নয়, অসীমিত, তার সঙ্গে পৌনঃপুনিকও নয়, সেম সংখ্যা বারবার আসে না, অপৌনঃপুনিক। তে দশমিক প্রসারণ, অসীমিত দশমিক প্রসারণ দুই রকম পেলাম, একটা পৌনঃপুনিক, একটি অপৌনঃপুনিক। তো এখানে একটি কথা হচ্ছে, আমরা আরেকটি কথা জানি যে পরিমেয় সংখ্যা কি? পরিমেয় সংখ্যা যে সংখ্যা কি? পরিমেয় সংখ্যা। তো কি? যে সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যে সংখ্যাকে p/q আকারে লেখা যায়, তাহাকে কি বলে? তাহাকে পরিমেয় সংখ্যা বলে। পরিমেয় সংখ্যা বলে। তো এখানে আমরা অখণ্ড সংখ্যা এবং দশমিক সংখ্যার মধ্যে আমরা অখণ্ড সংখ্যা পুরাই একটি পরিমেয় সংখ্যা, পরে আমরা আলোচনা করব। তো এখানে দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পরিমেয় সংখ্যা? দশমিক সংখ্যার মধ্যে সীমিত দশমিক 0.25, এটা কি? সীমিত কি হবে? এটাকে p/q আকারে লিখা যায়। আমরা জানি দশমিককে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে, দশমিকের পরিবর্তে 1, দশমিকের পরে দুটি অঙ্ক আছে 0, তাহলে 25/100 কাটাকাটি করলে ছোট হবে, আমাদের প্রয়োজন নাই, তাহলে এটাকে p/q আকারে লিখতে পারছি। তো সীমিত দশমিক প্রসারণ আমরা এখন জানলাম, এটি হবে পরিমেয় সংখ্যা। তাহলে কি অসীমিত দশমিক
দশমিককে অসীমিত পৌনঃপুনিককে অসীমিত দশমিক প্রসারণ দুই ধরনের, একটি অসীমিত পৌনঃপুনিক, একটি অপৌনঃপুনিক। তো অসীমিত পৌনঃপুনিককে পৌনঃপুনিককে কি আমরা পি/কিউ আকারে লিখতে পারবো, বা সেটি কি পরিমেয় সংখ্যা হবে? তো 0.25 যদি বারবার আসে তো এটাকে আমরা পি/কিউ আকারে লিখতে পারবো কি? এটাকে তো এরকম আসবে 25 শেষ হবে না। তো এটাকে আমরা পি/কিউ আকারে কিরকম হবে ধরে নেই যদি x ইকুয়াল টু 0.25 এরকম বারবার আসছে। তো যদি দুটি অঙ্ক রিপিট হয়, যদি দুটি অঙ্ক পৌনঃপুনিক হয়, তাহলে আমরা এরকম ধরবো 100 x ইকুয়াল টু, এটাকে যদি 100 দিয়ে আমরা গুণ করি, এটাকে 100 দিয়ে গুণ করলে কি হবে 25.25 এরকমই আসবে। তো যদি আমরা বিয়োগ করে নিই 100 থেকে x কে বিয়োগ করে নিই এবং 100 এর মান থেকে x এর মানকে বিয়োগ করে নিই, x এর মান কি 0.25 এরকম বিয়োগ করে নিই, তো কি হবে 99x ইকুয়াল টু 25। তো এটা থেকে এটা সেম বিয়োগ হবে, থাকবে না, তো থাকবে কি 99x ইকুয়াল টু 25। তো x ইকুয়াল টু 25/19। তো এটাকে আমরা অসীমিত পৌনঃপুনিক দশমিককে আমরা কি পি/কিউ আকারে লিখতে। তো দশমিকের মধ্যে আমরা পেলাম সীমিত দশমিক পরিমেয় সংখ্যা, অসীমিত পৌনঃপুনিক দশমিক পরিমেয় সংখ্যা, কিন্তু আমরা জানি অসীমিত অপৌনঃপুনিক দশমিক প্রসারণ যেটি, এটিকে পি/কিউ আকারে লেখা যায় না। তো আমরা জানবো যে পরিমেয় সংখ্যা, যে দশমিক প্রসারণ অসীমিত অপৌনঃপুনিক সেটি হবে অপরিমেয়, অসীমিত পৌনঃপুনিক পরিমেয় হবে সীমিত দশমিক প্রসারণ পরিমেয়। তো আরেকটি অপরিমেয় সংখ্যা আছে, সেটি হচ্ছে যদি কোনো সংখ্যার বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা না থাকে, তার উপরে যদি রুট দেওয়া থাকে, √3, √5 এরকম যদি দেওয়া থাকে, √19 এরকম যদি দেওয়া থাকে, কোনো সংখ্যা পূর্ণবর্গ নয়, তার উপরে যদি রুট চিহ্ন দেওয়া থাকে, তাহলে এটার দশমিক প্রসারণ যদি আমরা বাহির করি, এটা অসীমিত, এটা কি হবে এর দশমিক প্রসারণ কি হবে? দশমিক প্রসারণ অসীমিত অপৌনঃপুনিক হবে, অপৌনঃপুনিক হবে। তো এটি হবে যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা না থাকে, তার উপরে যদি রুট চিহ্ন দেওয়া থাকে, তাহলে সেটি মানে কোনো পূর্ণবর্গ সংখ্যার উপরে যদি রুট চিহ্ন দেওয়া থাকে, তাহলে সেটি কি হবে অপরিমেয় সংখ্যা। তো দুটি সংখ্যা কি পেলাম অপরিমেয় সংখ্যা, একটি দশমিক প্রসারণ যদি সে অসীমিত অপৌনঃপুনিক হয়, সেটি অপরিমেয় সংখ্যা হবে, আর যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ নয়, তার উপরে রুট দেওয়া থাকে, তাহলে সেটি কি হবে, সেটি অপরিমেয় সংখ্যা। তো এখন আমরা দশমিক সংখ্যার ব্যাপারে বিস্তারিত পড়লাম। তো এখন আমরা পড়ব অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি? যেটি খণ্ড নয়, যেটি দশমিক নয়, ভগ্নাংশ নয়, ভগ্ন অংশ নয়, যেটি পুরা একটি সংখ্যা, সেটিকে অখণ্ড সংখ্যা বলে। যেটি খণ্ড নয় সেটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কয় ধরনের হতে পারে? সংখ্যা রেখায় আমরা যদি লিখি, তো সংখ্যা রেখার ডান দিকে শূন্যের ডান দিকে যে সংখ্যাগুলি থাকে, সেগুলি হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা, সেগুলি হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক। আর সংখ্যা রেখার বাঁ দিকে সেগুলি হলো ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তো এখানে হচ্ছে শূন্য ধনাত্মক। কিছু সময়ের জন্য যদি শূন্যকে আমরা ধনাত্মক বলি, আসলে শূন্যটি ধনাত্মক অখণ্ড। শূন্য ধনাত্মক নয়, ঋণাত্মক নয়। তো পূর্বে বলেছিলাম সকল অখণ্ড সংখ্যাগুলি কিন্তু পরিমেয়। সব অখণ্ড সংখ্যাগুলি পি/কিউ আকারে লেখা যায়। যে কোনো সংখ্যা যদি এককে আমরা 1/1 1/1 লিখতে পারি, এককে 1/1 লিখতে পারি, -3 এর নিচে -3/1, সব অখণ্ড সংখ্যার নিচে আমরা হর 1 মানে কিউ এর আকার 1 আমরা ধরে নিতে পারি। অতএব সকল অখণ্ড সংখ্যা পরিমেয় সংখ্যা, কিন্তু সকল পরিমেয় সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। এখানে একটি প্রশ্ন আসে সবসময়, সকল অখণ্ড সংখ্যা পরিমেয় সংখ্যা, কিন্তু সকল পরিমেয় সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। তো এখন আমরা যদি ধনাত্মক
এ যোগ ধনাত্মক 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 অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা। তো কি হবে, শূন্য এর সঙ্গে ধনাত্মক অখণ্ড সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি কি হয়ে যাবে, সেটি হয়ে যাবে পূর্ণ সংখ্যা, সেটি হয়ে যাবে পূর্ণ সংখ্যা, সেটি হয়ে যাবে পূর্ণ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, সেটি হয়ে যাবে পূর্ণ সংখ্যা, সেটি হয়ে যাবে কি পূর্ণ সংখ্যা। এবং শুধু ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলতে পারি, স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলিকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি কি বলে, হ্যাঁ সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা। এবং স্বাভাবিক সংখ্যা এর সঙ্গে যদি শূন্য যোগ করি তো কি হবে, বা ধনাত্মক অখণ্ড সংখ্যা এর সঙ্গে যদি শূন্য যোগ করি একই কথা, ধনাত্মক অখণ্ড সংখ্যা এর সঙ্গে যদি শূন্য যোগ করি তাহলে পূর্ণ সংখ্যা হবে। তো স্বাভাবিক সংখ্যা এর সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি তাহলে কি হবে, এটিও পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তো এখানে একটি কথা তো আমরা বুঝতে পারলাম, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 2 3 4। তো পূর্ণ সংখ্যা শুরু হয় 0 1 2 3 4। তো এখানে একটি প্রশ্ন বারবার আসে, সকল স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যা, হ্যাঁ সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, কারণ সকল স্বাভাবিক সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা পেলাম, সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা। কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক নয়, এই শূন্য এর কারণে সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক নয়। যদি প্রশ্ন করে সকল পূর্ণ সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, না সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হবে না, তাহলে কি হবে, শূন্য ব্যতীত সকল পূর্ণ সংখ্যা কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। আবার আমরা অখণ্ড সংখ্যাকে দুটি ভাবে ভাগ করতে পারি, যুগ্ম অখণ্ড সংখ্যা বা যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা। তো আমরা অখণ্ড সংখ্যাকে আরো দুটি ভাবে ভাগ করতে পারি, কি যুগ্ম আরেকটি হচ্ছে অযুগ্ম। তো যুগ্ম সংখ্যা কাকে বলে আমরা সেটি আর লিখছি না। যুগ্ম সংখ্যা যেটি 2 দ্বারা বিভাজ্য, যদি কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয় সেটি যুগ্ম সংখ্যা, আর যদি কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় সেটি অযুগ্ম সংখ্যা। 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা লিখে নেই, 2 দ্বারা বিভাজ্য, আর অযুগ্ম সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়। তো অযুগ্ম সংখ্যা কি 2 দ্বারা বিভাজ্য। এখন আমরা পড়ব, যদি যুগ্ম সংখ্যার সঙ্গে যুগ্ম সংখ্যা যোগ করি তাহলে যোগফল হবে যুগ্ম। যদি যুগ্ম সংখ্যার সঙ্গে অযুগ্ম সংখ্যা যোগ করি, তাহলে যোগফল হবে অযুগ্ম। যোগফল কি হবে, অযুগ্ম হবে। যদি অযুগ্ম সংখ্যার সঙ্গে অযুগ্ম যোগ করি, তাহলে যোগফল হবে যুগ্ম। যোগফল কিন্তু এখন আর অযুগ্ম হবে না, যোগফল হবে যুগ্ম। উদাহরণ হিসাবে যদি এটাকে লিখি, যুগ্ম সংখ্যা 4 যোগ 6 সমান 10 ও একটি যুগ্ম সংখ্যা। যদি যুগ্ম সংখ্যার সঙ্গে 4 এর সঙ্গে অযুগ্ম 3 যোগ করি তাহলে যোগফল হবে 4 3 7 অযুগ্ম। যদি অযুগ্ম সংখ্যা 5 এবং 7 যোগ করি তাহলে 5 এবং 7 হবে 12, এটি হবে যুগ্ম সংখ্যা। তো একইভাবে আমি আর লিখছি না, যদি যুগ্ম সংখ্যার সঙ্গে গুণ করি যুগ্ম সংখ্যার সঙ্গে গুণ করি তাহলে কি গুণফল হবে যুগ্ম। যদি যুগ্ম সংখ্যার সঙ্গে অযুগ্ম সংখ্যা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, গুণফল হবে অযুগ্ম। যদি অযুগ্ম সংখ্যার সঙ্গে অযুগ্ম সংখ্যা গুণ করি তাহলে কি হবে, তাহলে গুণফল হবে যুগ্ম। অযুগ্ম সংখ্যার সঙ্গে অযুগ্ম সংখ্যা, এটি সব থেকে সমস্যা হয় আমাদের এখানে। অযুগ্ম সংখ্যার সঙ্গে অযুগ্ম সংখ্যা গুণ করলে আমাদের গুণফল হবে যুগ্ম। তো এখন আমরা স্বাভাবিক সংখ্যাকে শ্রেণী বিভাগ করব। স্বাভাবিক সংখ্যাকে প্রথমে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি, একটি হচ্ছে মৌলিক, একটি হচ্ছে যৌগিক। তো স্বাভাবিক সংখ্যা আমরা শুরু হয় 1 থেকে শুরু হয়, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 2 3 এরকম থেকে। তো মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যার দুটি উৎপাদক। তো মৌলিক সংখ্যা যে সংখ্যার দুটি উৎপাদক আছে, এক এবং শ্রেণী যে তাকে মৌলিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যার আমরা লিখি যদি যে সংখ্যার
কমপক্ষে যে সংখ্যার কমপক্ষে তিনটি উৎপাদক আছে, তিনটি উৎপাদক আছে, সেটাকে উৎপাদক গুণিতক কি পরবর্তীতে আবার পড়ব। যে সংখ্যা তিনটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং যে সংখ্যাকে দুটি সংখ্যা দ্বারা এক এবং সে নিজে ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যাকে এক এবং সে নিজে ছাড়া আরও যে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে, মানে তার উৎপাদক কমপক্ষে তিনটি হতে হবে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক মৌলিকও নয়, যৌগিকও নয়, এক মৌলিক নয়, যৌগিকও নয়। কারণ কি, একের দুটি উৎপাদকও নেই, এক এবং এক এর একটি মাত্র উৎপাদক সে নিজে, যেহেতু দুটি উৎপাদক নেই অতএব সে মৌলিক নয়। একের তিনটি উৎপাদকও নেই, তাহলে সে যৌগিকও নয়। তাই এক মৌলিকও নয়, যৌগিকও নয়। তাই প্রশ্ন বিশেষ করে আগে এমন একটি সংখ্যা লিখো যেটি মৌলিকও নয়, যৌগিকও নয়, আনসার হবে এক। আনসার হবে কি এক। তো মৌলিক সংখ্যা আমরা জানি 2, 3, 5, 7, 2, 3, 5, 7, 11, 13 এগুলি হলো মৌলিক সংখ্যা। তো এখানে একটি প্রশ্ন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। কিন্তু যদি প্রশ্ন করে সবচেয়ে ছোট অযুগ্ম মৌলিক সংখ্যা হবে কিন্তু 3। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলে 2, সবচেয়ে ছোট অযুগ্ম মৌলিক সংখ্যা যদি বলে তাহলে আনসার হবে 3। তারপরে আরেকটি প্রশ্ন থাকে, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা কোনটি? যুগ্ম মৌলিক হলো 2। একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, একটি যুগ্ম মৌলিক সংখ্যা, সেটি হচ্ছে। তো আরেকটি প্রশ্ন হতে পারে, হতে পারে সবচেয়ে ছোট 2 অঙ্কের মৌলিক সংখ্যা কোনটি? 2 অঙ্কের মৌলিক সংখ্যা কি হবে? 11। মৌলিক সংখ্যা হবে 11। তো সবচেয়ে বড় 2 অঙ্কের মৌলিক সংখ্যা কি হবে? সবচেয়ে বড় 2 অঙ্কের মৌলিক সংখ্যা কি হবে? সবচেয়ে বড় 2 অঙ্কের মৌলিক সংখ্যা হবে 97। তো এখন আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? 100 পর্যন্ত আমরা জানি 25টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটি মৌলিক সংখ্যা আমরা জানি আছে। তো এখন আমরা দেখব 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা পেয়েছি। যদি বলে 1 থেকে 25 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা? 1 থেকে 25 পর্যন্ত 9টি মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। তাহলে কয়টি হলো? 9টি মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা হবে? 6টি মৌলিক সংখ্যা। 1 থেকে 50 পর্যন্ত 6টি মৌলিক সংখ্যা। 1 থেকে 50 পর্যন্ত হবে 15টি মৌলিক সংখ্যা। 1 থেকে 50 পর্যন্ত 15টি মৌলিক সংখ্যা। তাহলে কি হবে? 1 থেকে 50 পর্যন্ত 15টি মৌলিক সংখ্যা কি হবে? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47। তো যদি বলে 25 থেকে 50 পর্যন্ত হবে 6টি। 25 থেকে 50 পর্যন্ত হবে 6টি। কি হবে? 29, 31, 37, 41, 43, 47। 25 থেকে 50 পর্যন্ত হবে 6টি মৌলিক সংখ্যা। 50 থেকে তাহলে কি হবে? 50 থেকে 75 পর্যন্ত 6টি মৌলিক সংখ্যা। 50 থেকে 75 পর্যন্ত আরও 6।
তো 50 থেকে 75 পর্যন্ত 6টি মৌলিক সংখ্যা কী কী হবে? 50 থেকে 75 পর্যন্ত 6টি মৌলিক সংখ্যা হবে 53, 59, 61, 67, 71, 73। 53, 59, 61, 67, 71, 73 6টি মৌলিক সংখ্যা। তো যদি 75 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা যদি বলে হবে 4টি। 75 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা হবে? 4টি। 79, 83, 89, 97। 79, 83, 89, 97 কয়টা পেলাম? 4টা। তো এখন যদি বলে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? 4টি মৌলিক সংখ্যা। কি কি? 2, 3, 5, 7। 2, 3, 5, 7। তো 10 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? 4টি। 11, 13, 17, 19। 10 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা পেলাম? 4টি। 20 থেকে যদি বলি 20 থেকে 30 পর্যন্ত, 20 থেকে 30 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা হবে? 20 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা হবে। যদি আমরা এরকম জেনে নেই তাহলে আর সমস্যা হবে না। 23 এবং 29। 20 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা, 23 এবং 29। এখন যদি আমি 30 থেকে 40 পর্যন্ত, 30 থেকে 40 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা হবে? 2টি। 30 থেকে 40 পর্যন্ত হবে 2টি। 31 এবং 37। 31 এবং 37। 40 থেকে 50 পর্যন্ত, 40 থেকে 50 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা হবে? 40 থেকে 50 পর্যন্ত 3টি মৌলিক সংখ্যা হবে। কি কি? 41, এরপরে 43, 47। তাহলে 50 পর্যন্ত কি পেলাম? যদি এগুলি গুনে 1 থেকে 50 পর্যন্ত 15টি পাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 1 থেকে 50 পর্যন্ত 15টি। যদি এখন 50 থেকে 60 পর্যন্ত, 50 থেকে 60 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা পাবো? 50 থেকে 60 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা পাবো। কি কি? 61 এবং 67। 61 এবং 67। 67, 61 and 67। যদি আমি 60 থেকে 70 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা পাবো? 60 থেকে 70 পর্যন্ত 3টি মৌলিক সংখ্যা পাবো। 71, 60 থেকে 70 পর্যন্ত, তো 50 থেকে 60 পর্যন্ত পেয়ে গেলাম 2টি। না, এটা হবে 60 থেকে 70 পর্যন্ত এই 2টি পেলাম। তো 50 থেকে 60 পর্যন্ত পেবো, 50 থেকে 60 পর্যন্ত পেবো 53, 53 কি পাবো? 53, 59 2টি। 53, 59। তো 50 থেকে 60 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা পাবো। 60 থেকে 70 পর্যন্ত 2টি, 50 থেকে 60 পর্যন্ত 2টি। এখানে একটু ভুল হয়েছিল। তাহলে 50 থেকে 60 পর্যন্ত 2টি পেলাম 53, 59 এবং 60 থেকে 70 পর্যন্ত 2টি পেলাম 61, 67। তো এখন যদি লিখি 70 থেকে 80 পর্যন্ত, 70 থেকে 80 পর্যন্ত কয়টি পাবো? 70 থেকে 80 পর্যন্ত কয়টি পাবো? 71, 73 এবং 79। 70 থেকে 80 পর্যন্ত 71, 73 এবং 79 3টি মৌলিক সংখ্যা পাবো। তো যদি 80 থেকে 90 পর্যন্ত, 80 থেকে 90 পর্যন্ত কতটি পাবো? 80 থেকে 90 পর্যন্ত পাবো 83, 89 2টি। 80 থেকে 90 পর্যন্ত পাবো 83 এবং 89। আর 90 থেকে যদি আমি লিখি 90 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা? 90 থেকে 1টি। কি? 97। এখানে একটু ভুল হয়েছিল, দেখে নেবেন। এটি হবে এটি হবে এটি। তো আমরা 1 থেকে 100 পর্যন্ত সহজে আমরা মনে রেখে নিব। 10 থেকে 20-এর ভিতরে কয়টি, 20 থেকে 30-এর ভিতরে কয়টি, এগুলি যদি জানা থাকে সহজে আমরা গণনা করতে। তো এখন আমরা পড়ব পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক কি? যদি দুটি সংখ্যা সাধারণ উৎপাদক 1 ব্যতীত কোনো সংখ্যা থাকে না, তাহলে সেটি হবে পরস্পর মৌলিক। যদি কোনো সংখ্যার HCF হাইস্ট কমন ফ্যাক্টর মানে গসাগু যদি 1 হয়, মানে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক যদি দুটি সংখ্যার থাকে না, তাহলে একটি অপরটি পরস্পর মৌলিক। মনে করে রাখলাম 5 এবং 6 পরস্পর মৌলিক হবে। 7 এবং 9 পরস্পর মৌলিক হবে। 11 এবং 12 পরস্পর মৌলিক হবে। 6 এবং 9
এখানে পরস্পর মৌলিক হবে না, কারণ দুটি সাধারণ উৎপাদক কি হবে, সাধারণ উৎপাদক কি হয়ে যাবে, 6 এর উৎপাদক হবে 1 2 3 এবং 6, 9 এর উৎপাদক হয়ে যাবে 1 3, তাহলে সাধারণ 1 ব্যতীত একটি সাধারণ উৎপাদক পেয়ে গেলাম। তাহলে 6 এবং 9 পরস্পর মৌলিক হবে না, তাহলে সহজে আমরা কি লিখব, পরস্পরিক। যে যদি আমরা লিখি 1 ব্যতীত, যদি 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকিলে সংখ্যা দুটি কি হবে, সংখ্যা দুটি একটি অপরটির কি হবে, অপরটির পরস্পর মৌলিক হবে। তো পরস্পর মৌলিক হবে, তো এটা কিভাবে লিখতে পারি, যে দুটি সংখ্যার যদি হাইয়েস্ট কমন ফ্যাক্টর গসাগু 1 হয়, তাহলে এটি কি হবে, এটি পরস্পর মৌলিক। তো পরস্পর মৌলিক বুঝলাম, এখন হবে যমজ মৌলিক। তো যমজ মৌলিক কি, তো যমজ মৌলিক কি হবে, দুটি মৌলিক সংখ্যার মধ্যবর্তী যদি একটি যৌগিক সংখ্যা থাকে, বা একটি মৌলিক সংখ্যার সঙ্গে একটি মৌলিক সংখ্যার 7-এর সঙ্গে যদি 2 যোগ করলে পরবর্তী মৌলিক সংখ্যা পাওয়া যায়, পরবর্তী মৌলিক সংখ্যা যদি কি পাওয়া যায়, 9 পাওয়া যাবে না, তাহলে এটি যমজ 7 এবং 11 পরস্পর মৌলিক হবে না, তাহলে পরস্পর মৌলিক যমজ মৌলিক হবে না। যমজ মৌলিক কি হবে, যদি দুটি মৌলিক সংখ্যার মধ্যবর্তী একটি যৌগিক সংখ্যা থাকে, 5 এবং 7, 5 এবং 7 এর মধ্যবর্তী 6 একটি যৌগিক সংখ্যা আছে, তাহলে এবং 5 এবং 7 কি হবে, যমজ মৌলিক। 5 এবং 7 কি হবে, যমজ মৌলিক। যদি দুটি সংখ্যার মধ্যবর্তী একটি যৌগিক সংখ্যা, যদি দুটি মৌলিক সংখ্যার মধ্যবর্তী একটি যৌগিক সংখ্যা থাকে, তাহলে এটি হবে যমজ মৌলিক, এটি হবে যমজ মৌলিক। অন্যভাবে বলতে গেলে, যদি একটি মৌলিক সংখ্যার সঙ্গে 2 যোগ করলে পরবর্তী মৌলিক সংখ্যা পাওয়া যায়, তো সংখ্যা দুটি কি হবে, যমজ মৌলিক। যদি সংখ্যা দুটি 5-এর সঙ্গে 2 যোগ করলে কি হয়, 7, তো 5 এবং 7 কি, 5 এবং 7 যমজ মৌলিক, 5 এবং 7 যমজ মৌলিক। তো আরেকটা জিনিস আমরা প্রায় সময় পেয়ে থাকি, মৌলিক সংখ্যার আকার। মৌলিক সংখ্যার আকার কি হয়, মৌলিক সংখ্যার আকার কিরকম থাকে, 6, মৌলিক সংখ্যার আকার কিরকম থাকে, 6x ± 1 এরকম থাকে, 6x ± কিন্তু এখানে একটি কথা হচ্ছে, প্রতিটি মৌলিক সংখ্যার আকার 6x + 1 থাকে। যেমন ধরো 7, 6 x এর মান যদি 1 ধরি +1, 6 একে 6 যোগ 1 সমান 6 যোগ 1 সমান 7। যদি x এর মান 6 × 1 - 1 যদি ধরি, কি হবে, 6 একে 6 বিয়োগ 1 হবে 5, বিয়োগ হবে 5, 5 একটি মৌলিক এবং 7 একটি মৌলিক মানলো। তাহলে প্রত্যেকটি মৌলিক সংখ্যার আকার 6x ± 1 হতে পারে, কিন্তু প্রত্যেকটি সংখ্যা 6x ± 1 আকারের সংখ্যা মৌলিক নয়। প্রতিটি 6x ± আকারের সংখ্যা মৌলিক নয়। উদাহরণ হিসাবে যদি 6 × 4 যোগ 1 দেই, তাহলে কি হবে, 4 × 4 = 24 আর 1 = 25, তাহলে 25 মৌলিক নয়। 25 যদিও 6x + 1 আকারের, কিন্তু 25 মৌলিক নয়। তাহলে কি বলতে পারি, প্রতিটি মৌলিক সংখ্যা 6x + 1 আকারে আছে, কিন্তু ±1 আকারে আছে, কিন্তু প্রতিটি সংখ্যা 6x ± 1 আকারের সংখ্যা মৌলিক নয়। এখানে একটি বোঝার বিষয়। তো এখন আমরা পড়ব নিখুঁত সংখ্যা। নিখুঁত সংখ্যা প্রায় সময় অনেক কম শুনি, তাহলে আজ আমরা বুঝব নিখুঁত সংখ্যা কি। যদি কোনো সংখ্যার উৎপাদকগুলির যোগফল তার অর্ধেক, যদি কোনো সংখ্যার উৎপাদকগুলির যোগফল তার দ্বিগুণ হয়, তাহলে সংখ্যাটি নিখুঁত সংখ্যা। যদি কোনো সংখ্যার উৎপাদকগুলির যোগফল তার দ্বিগুণ হয়, তাহলে সংখ্যাটি নিখুঁত সংখ্যা। এক অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট নিখুঁত সংখ্যাটি হচ্ছে 6। 6 এর উৎপাদক কি হবে, 6 এর উৎপাদক হবে 1, 2, 3 এবং 6, 1, 2, 3 আর 6। তো তাহলে এগুলি যোগ করলে 1 + 2 + 3 + 6, তাহলে কত হবে, 2 আর 1 3 আর 3 6, 6 12। তো 12 কি দ্বিগুণ, 6 এর দ্বিগুণ। তাহলে কি হলো, যদি কোনো সংখ্যার উৎপাদকগুলির যোগফল তার দ্বিগুণ হয়, তাহলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে নিখুঁত সংখ্যা।
তো 2 অঙ্ক বিশিষ্ট নিখুঁত সংখ্যাটি কি? একটি। 1 অঙ্ক বিশিষ্ট নিখুঁত সংখ্যা একটি আছে 6। 2 অঙ্ক বিশিষ্ট নিখুঁত সংখ্যাটি হবে 28। 2 অঙ্ক বিশিষ্ট নিখুঁত সংখ্যাটি হবে 28। 28 এর উৎপাদক কি হবে? 1 2 1 2। 3 হবে কি? 3 হবে না। 4 4 সাথে 7 4 7 এবং 14 14 2 1 2 4 7 এবং 14 এবং সে নিজে 28। তাহলে যোগ করলে কি হবে? 2 1 3 4 3 7 7 সাথে 14 2 14 28 2 14 28 28 আর 28 28 ইন্টু কি হবে? 28 যোগ 28 28 যোগ 28 তাহলে দ্বিগুণ। আর যোগ করছি না, তাহলে বুঝলাম যদি কোনো সংখ্যার উৎপাদকগুলি যোগফল তার দ্বিগুণ হয় সংখ্যাটি নিখুঁত সংখ্যা। তাহলে আরেকটি সংখ্যা 3 অঙ্কের 3 অঙ্কের নিখুঁত সংখ্যাটি কি? নিখুঁত সংখ্যাটি মনে রাখবে 3 অঙ্কের নিখুঁত সংখ্যা কি হবে? 3 অঙ্কের নিখুঁত সংখ্যা হবে 496। 3 অঙ্কের 2 অঙ্কের নিখুঁত সংখ্যা 2 অঙ্ক 28। 1 অঙ্কের নিখুঁত সংখ্যা 6। আমরা একটি কথা ভুলে গিয়েছিলাম, স্থানীয় মান এবং নিজস্ব মান। স্থানীয় মান, প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু। স্থানীয় মান এবং নিজস্ব মান। স্থানীয় মান এবং নিজস্ব মান। স্থানীয় মান এবং নিজস্ব মান কি হবে? স্থানীয় মান। তো আমরা জানি 145 বেশ বড় নিচ্ছি না। এখানে 4 এর নিজস্ব মান, সে নিজে তো 4 এর নিজস্ব মান কি হবে? 4 এর স্থানীয় মান কি হবে? 4 কত দশকে? একক দশকের ঘরে হচ্ছে, তাহলে কি হবে? 4 গুণন 10 40। 4 এর স্থানীয় মান স্থানীয় মান 40, নিজস্ব মান তো সে নিজে 1545। তো এখানে 5 এর স্থানীয় মান কি হবে? 5 এর স্থানীয় মান হবে 5 শতকের ঘরে 5 গুণন 100, তো হবে 5 এর স্থানীয় মান হবে 500, 5 এর নিজস্ব মান হবে 5। স্থানীয় মান নিজস্ব মান একেবারে ইজি, আর বলা লাগবে। এখন আমরা পড়ব উৎপাদক। তো অনেক সময় আমাদের সমস্যা হয় গুণনীয়ককে গুণিতক বলে ফেলি। আসলে গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস। গুণনীয়ক আর উৎপাদক দুটাই ফ্যাক্টর। উৎপাদক ইংলিশে একটি নাম ফ্যাক্টর, বাংলাতে আমাদের সমস্যা হয় উৎপাদককে আমরা গুণনীয়কও বলি, এই জন্য গুণনীয়ককে উৎপাদকও বলি, গুণিতকও বলি। তারপরে কি আছে? তারপরে গুণিতক পড়ব। গুণনীয়ক বা উৎপাদক এখন পড়ে নেই। তো একটি সংখ্যা যদি 12 ধরে নিলাম, তো উৎপাদক কি হবে? 12কে যতগুলি সংখ্যা দ্বারা বিভাজ্য ভাগ করা যায়, 12কে যতটি সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি সেই সংখ্যাগুলি তার উৎপাদক, গুণনীয়ক বা উৎপাদক। তাহলে 12কে 12 1 বার, 2 6 12, 3 4 12, 4 3 12, 6 2 12 আর 12 1 12। তো 12 এর উৎপাদক কয়টা পেলাম? 1 2 3 4 5 6। 12 এর উৎপাদক 6টি। 12 এর উৎপাদক 6টি। তো 12 এর উৎপাদক আমরা পেলাম 6টি। যদি 18 এর উৎপাদক, 18 বেশ বড় নিচ্ছি না, 18 এর উৎপাদক কয়টি? তাহলে 1 2 3 যাবে না, যাবে 3 6 18। 4 যাবে, 4 যাবে না, 5 যাবে না, 6 4 6 18, 7 যাবে না, আর 9 যাবে। তো 9 18 আর সে নিজে, তো 1টা 2টা 3টা 4টা 5 6টা 18 এর উৎপাদকও পেলাম 6টি। এখন যদি একটি বড় সংখ্যা দেয়, আমাদের যদি একটি বড় সংখ্যা ধরে নিলাম 200 এর উৎপাদক সংখ্যা কয়টি? নাম্বার অফ ফ্যাক্টর কতটি? 200 এর উৎপাদক সংখ্যা কয়টি? তাহলে আমরা এভাবে যদি বাহির করতে লাগি, 1 2 2 3 3 যাবে না, 4 4 যাবে না, 5 এককের করে 0 আছে, 5 6 যাবে না, 8 8 তারপরে 10, তারপরে 20, তারপরে 25 দিয়ে যাবে, তারপরে 40 দিয়ে যাবে, তারপরে 50 দিয়ে যাবে, তারপরে 100, 4 2 100 200 আর 200 একে 200। তো কতটি পেলাম? 200 এর উৎপাদক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি পেলাম। এরকম যদি আরো 3 অঙ্ক 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে দে, আমাদের কি হবে? আমাদের গণনা করতে, বাহির করতে অনেক। তো আমরা এটিকে সহজ পদ্ধতিতে কিভাবে আমরা গণনা করতে পারি? তাহলে এটাকে সহজ পদ্ধতিতে গণনা করার জন্য 200 এর কি করব? মৌলিক উৎপাদক বিশ্লেষণ। 200 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। 200 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে কি হয় দেখে নিই। 200 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে কি হয়? 200কে 2 দিয়ে যাবে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 100 200, তারপরে 2 50 100,
2 25 50, 2 25 50, 5 5 25। তো কয়টা 2 পেলাম? একটা, দুইটা, তিনটা। তো 5 কয়টা পেলাম? 2টা। তাহলে এটাকে 200 সমান লিখতে পারি 200 ইকুয়াল টু 2 কিউব ইন্টু 5 স্কোয়ার। তো এটাকে আমরা কিভাবে এখন করব? আমরা জানি যে কোনো সংখ্যার ঘাত 1 মানে সে নিজে, কিন্তু ঘাত যদি শূন্য হয় x⁻0 ইকুয়াল টু 1। যে কোনো সংখ্যার ঘাত যদি মাত্রা যদি শূন্য হয় তাহলে তার মান হবে 1, x⁻0 ইকুয়াল টু 1। তাহলে 0 থেকে আমরা ধরবো, 1 থেকে আমরা ধরবো। তাহলে 2 কিউবরে আমরা ধরবো 2⁻0, 2⁻1, 2⁻2, 2⁻3, 3 পর্যন্ত ধরবো। তো এটি কি হবে? 2⁻1 ইকুয়াল টু হবে কোনো সংখ্যার মাত্রা যদি শূন্য হয় তাহলে তার মান কি হবে? 2⁻2 ইকুয়াল টু 2 হবে। 2 স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 2 স্কোয়ার ইকুয়াল টু হবে 4। 2 কিউব ইকুয়াল টু হবে 8। 2 কিউব ইকুয়াল টু হবে 8। এখন যদি আমরা 5-এর মাত্রা 0 থেকে ধরে নিই, যেহেতু স্কোয়ার পর্যন্ত যাব, 5 স্কোয়ার পর্যন্ত আছে। কোনো সংখ্যার মাত্রা যত 0 মাত্রা ধরে যতটি হাইয়েস্ট সব থেকে বড় মাত্রা 3, এখানে 2-এর ঘাত 3। তাহলে এটি কি হবে? 2-এর ঘাত 3 আছে, তাহলে 3 পর্যন্ত আমরা এসেছি। 5-এর মাত্রা বা ঘাত কত আছে? 2। তাহলে 5⁻0 হবে। যে কোনো সংখ্যার মাত্রা 0 হলে তার ঘাত 0 হলে কি হবে? 1 হবে। তো 5⁻1 যদি হয় 5 হবে, তাহলে 5 স্কোয়ার যদি হয় 25 হবে। তাহলে স্কোয়ার পর্যন্ত আমরা পেয়ে গেলাম। তো আমরা এখন কিভাবে করব দেখে নেই। সবগুলি আমরা পাবো, কিন্তু আমরা বাহির করতে লাগবে না যে আমরা কতটি মৌলিক উৎপাদক আছে। তো এখানে দেখব 2⁻0 ইকুয়াল টু 1। যদি 1কে এটা দিয়ে গুণ করি, তো 5⁻0 ইকুয়াল টু 1, তাহলে কি হলো? 1 একে 1, আমরা 1 পেয়ে গেলাম। তো এখন যদি এটাকে এটা দিয়ে 2⁻0 ইকুয়াল টু 1, তো এটাকে 5-এর পাওয়ার যদি 5-এর মাত্রা যদি 1 থাকে তাহলে কি হবে? 5। তো 5 একে 5 পেয়ে গেলাম 5। যদি এটাকে এটা দিয়ে 5 স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে এটাকে এটা দিয়ে যদি গুণ করি 25 একে 25, এটা পেয়ে গেলাম। যদি এটাকে আবার 2⁻1কে আবার যদি আবার 3টি দিয়ে গুণ করি, আরও 3টা পাবো। কীভাবে পাবো দেখে নেই। 2 একে 2 পেয়ে নিলাম, 2 5-এ 10 পেলাম, তারপরে 2 25-এ 50 পেলাম। তো শেষ। এখন হবে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 4 দিয়ে আবার গুণ করব। তো এটা 1, 4 একে 4 পেলাম। তো এটা 5, 4 5-এ 20 পেলাম। তাহলে এটা কি হবে? 4 25-এ 100 পেলাম। ঠিক আছে। তো এখন 2 কিউব দিয়ে করব। 2 কিউব ইকুয়াল টু 8। তো 8 একে 8 পেলাম, 8 5-এ 40 পেলাম। তাহলে কি পেলাম? এখন 8 5-এ 40 থাকলো কি? 8 25-এ 200 পেলাম। সব উৎপাদক আমরা পেয়ে গেলাম। তো সহজে কিভাবে আমরা কোনো সংখ্যার উৎপাদক তো সহজে আমরা বাহির করার জন্য কি করব? সব এই 2⁻0 থেকে 2 কিউব পর্যন্ত আমরা সবটা দিয়ে সবটাকে গুণ করছি। মানে কি এটাকে এইভাবে লিখতে পারি, 0 একটি বেশ, তাহলে তার মাত্রা 3 আছে, 3-এর সঙ্গে কি করব? 1 যোগ করে নেব, যেহেতু 0 থেকে আমরা ধরি। তো এটা যত হবে তার মাত্রা, তার সঙ্গে 5-এর মাত্রা 2, 5-এর ঘাত 2 আছে, তাহলে 2 এর সঙ্গে কি হবে? 1 যোগ করে নেব, হয়ে যাবে 3। তাহলে কি হবে? 3 আর যোগ 4 করলে 2-এর মাত্রা 3, তার সঙ্গে 1 যোগ করলাম, 5-এর মাত্রা 2, তার সঙ্গে 1 যোগ করলাম, কি হলো? 4 গুণন 3। তো কতটি? 12টি। তাহলে আমরা পেয়ে গেলাম 12টি উৎপাদক আছে। 200-এর 12টি উৎপাদক আছে। সহজে আমরা এভাবে করতে পারি। এখন যদি আমাদের প্রশ্ন আসে 200-এর কতটি যুগ্ম উৎপাদক আছে? কতটি যুগ্ম উৎপাদক আছে? 200-এর কতটি যুগ্ম উৎপাদক আছে? তো কিভাবে বাহির করব? 200 ইকুয়াল টু 200 ইকুয়াল টু আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করেছিলাম 2 কিউব
ইন্টু 5 স্কোয়ার। তো 200 এর কতটি যুগ্ম উৎপাদক আছে? একেবারে ইজি 200, তাহলে একটা 2 এখান থেকে বাদ দিয়ে দেব। 2 ইন্টু কীভাবে লিখব? 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। একটা 2 বাদ দিয়ে দেব, বাকিগুলিতে সেই পূর্বের মতো করব। 2 এর ঘাত 2, তার সঙ্গে 1 যোগ করব, হবে 5 এর ঘাত 5 এর মাত্রা ভাগাত 2, 2 এর সঙ্গে 1 যোগ করব, তাহলে কি হবে? 3। তো 3 ইন্টু 3 ইকুয়াল টু হবে 9। 3 ইন্টু 3 ইকুয়াল টু হবে 9। তো কি হবে? 9টি যুগ্ম উৎপাদক পাবো আমরা 200। দেখে নিই ঠিক কিনা না, 209টি যুগ্ম উৎপাদক আছে কিনা না। তো 1 2 3 4 5 6 7 8 9, 209টি যুগ্ম উৎপাদক পেয়ে গেল। তো এখন যদি বলে 200 এর কতটি অযুগ্ম উৎপাদক? 200 এর কতটি অযুগ্ম উৎপাদক? তাহলে কি হবে? একেবারে ইজি, 200কে 200 ইকুয়াল টু 2 কিউব প্লাস 5 স্কোয়ার বলেছিলাম। তো পূর্বের মতো যদি অযুগ্ম বলে, তাহলে এই যুগ্ম যে উৎপাদক মৌলিক উৎপাদকের বিশ্লেষণে পাবো, সেই যুগ্মগুলিকে ক্যান্সেল করে দেব, তাহলে থাকবে কি? অযুগ্ম। তো অযুগ্ম আমাদের পূর্বের নিয়ম ছিল, তার মাত্রা যদি 2 থাকে তার সঙ্গে 1 যোগ করব। এখানে আর কোনো গুণ করার কিছু নেই, তাহলে গুণ করার কিছু নেই, শূন্য না, গুণ করার কিছু নেই, তাহলে থাকবে কি? 2 এর সঙ্গে 1 যোগ করলে 3। তো 200 এর অযুগ্ম উৎপাদকের সংখ্যা 3টি। দেখে নিই, তো এখানে দেখে নিলাম 1 5 এবং 25, 3টি। তো এরকমই আমরা সহজে গণনা করতে। তো এখন বলে, যদি যে কোনো একটি সংখ্যা আমরা 5 ধরে, 200 এর কতটি উৎপাদক? 200 এর কত? তো 200 এর কতটি উৎপাদক? 5 এর গুণিতক। কিভাবে করেছিলাম এটি? আবার করছি। তো 200কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। 2 কিউব প্লাস 5 স্কোয়ার, 2 কিউব প্লাস 5 স্কোয়ার। তো 5কে আর ভাঙা যাবে না, 5কে আর ভাঙা যাবে না। কি করব? 5 যেরকমই ছিল সেরকমই থাকবে। তো এখান থেকে একটি 5 বাদ দিয়ে দেব। 2 কিউব ইন্টু 5 থাকবে। তো এটার মাত্রা 3, তার সঙ্গে 1 যোগ করব, হবে 4। তো এটার মাত্রা 1, তার সঙ্গে 1 যোগ করব, হবে 2। তো কতটি হবে? 3 আর 1 4, 2 8। তো 200 এর 8টি উৎপাদক 5 এর গুণিতক। এরকম অন্য সংখ্যাকেও আমরা বাহির করতে পারবো। তো এখন যদি বলে 200 এর কতটি উৎপাদক? 10 এর গুণিতক। সেম একই, 200কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে হয় 2 কিউব ইন্টু 5 স্কোয়ার, 2 কিউব ইন্টু 5 স্কোয়ার। কিন্তু 10 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে হয় 2 ইন্টু 5। তো যদি 10 এর মৌলিক উৎপাদককে এগুলি থেকে বাদ দিয়ে দেই, বাকিগুলিকে পূর্বের মতো করব। তো 2 আর 5 একটি একটি করে বাদ দিয়ে দেব, তো থাকবে কি? 2 স্কোয়ার ইন্টু 5। তো এটাকে পূর্বের মতো করব। কি করব? 2 এর মাত্রা 2, তো তার সঙ্গে 1 যোগ করব, এবং গুণ করব 5 এর মাত্রা 1, তার সঙ্গে 1 যোগ করব 2। তো 3 2 6। তাহলে বলতে পারবো 200 এর 6টি উৎপাদক 10 এর গুণিতক, ঠিক কিনা একবার দেখি। তো এখানে 200 এর 6টি উৎপাদক কি হয়? 10, 20 একটি, 40 3টি, 50 একটি, 4টি, 100 5টি, 200 6টি। তাহলে বুঝলাম, ঠিক। তো এরকমই। তো এখন আমরা আলোচনা করব গসাগু বা গসাউ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক উৎপাদক একই জিনিস। তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে দুটি সংখ্যার গসাগু বাইর করব। ধরে নিই 6 এবং 8। 6 এবং 8কে প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। 6কে 2 3 6, 8কে 2 2 4, 2 4 8, 2 4 8 আর 2 2 4। তো লিখতে পারি 6কে এভাবে লিখতে পারি 2 গুণন 3, 8কে এভাবে লিখতে পারি 2 গুণন 2 গুণন 2। তো এখানে আমরা কি বাহির করলাম? উৎপাদক। আমরা প্রথমে বলেছে, এরপরে বলেছে সাধারণ উৎপাদক বাহির করব। সাধারণ উৎপাদক কি হবে? 2 1, সব সংখ্যার সাধারণ উৎপাদক 1 থাকে। তাহলে এখানে গরিষ্ঠ সবথেকে বড় সাধারণ উৎপাদক হলো কি? 2। সবথেকে বড় সাধারণ উৎপাদক, তাহলে গোসাগু হবে 2। এটাকে আমরা এভাবেও করি, 6 আর 8 গোসাগু কিভাবে বাইর করি?
2 3 6, 2 4 8, আর যাবে না উভয় সংখ্যাকে, তাহলে গসাগু আমরা 2 হবে। একই পদ্ধতিতে আমরা লসাগু বাইর করি কিভাবে, গসাগু এর সঙ্গে মৌলিক উৎপাদক বিশ্লেষণে লসাগু কিভাবে বাইর করব, লসাগু, অতএব গসাগু কি হবে, গসাগু বাইর হবে 2। লসাগু কিভাবে বাইর হবে, গসাগু এর সঙ্গে বাকি সংখ্যাগুলি যদি গুণ করে নিই, গসাগু এর সঙ্গে বাকি সংখ্যাগুলি যদি গুণ করে নিই, বাকি সংখ্যা নয় বাকি উৎপাদকগুলি, যদি এখানে 3 আর 2 দুইটা আছে, তে গুণন 3 গুণন 2 গুণন 2, তাহলে লসাগু বাইর হয়ে যাবে। কিভাবে বাইর হবে দেখে নিই, 2 3 6, 2 2 4, 4 6 24, এভাবে আমরা এটাকে করতে পারি লসাগু বার করতে, এটার সঙ্গে এটা গুণ করে 3 2 6 4 6 24, তাহলে এই দুটি সংখ্যার লসাগু হবে 24, গসাগু হবে 2। তো আর একটা করব, তো 12 এবং 18 এর গসাগু বাহির করব কিভাবে, প্রথমে 12কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, 2 6 12, 2 3 6, 18কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, 2 9 18, 3 3 9, তো লিখতে পারি 12 সমান 2 গুণন 3, 18 সমান লিখতে পারি 2 গুণন 3। তো এটাকে কিভাবে আমরা গসাগু বাহির করব, গসাগু কিভাবে বাহির করব, এখানে সাধারণ উৎপাদক পেলাম 2 আর 3, 2 আর 3, তো গরিষ্ঠ সাধারণ উৎপাদক কি হবে, 2 গুণন 3 সমান গরিষ্ঠ সব থেকে বড় সাধারণ উৎপাদক হবে 6, তো গসাগু পেলাম 6, তো এটির লসাগু কি হবে, লসাগু কি হবে, লসাগু হবে গসাগু এর সঙ্গে বাকি যে সংখ্যাগুলি রয়েছে সেগুলি সাধারণ উৎপাদক নয়, সেগুলি গুণ করব। তো 6 এর সঙ্গে 2 এবং 3 দুটি সংখ্যা রয়েছে, এই দুটি গুণ করব, কি হবে 2 গুণন 3, তো 6 দিয়ে 12 গুণন 3, 3 12 34, তাহলে লসাগু হবে। এটাকে এইভাবে আমরা করি, কিভাবে করি, 12 আর 18কে এভাবে নেই, এটাকে ভাগ করে এভাবে সহজে করি, 2 6 12, 2 9 18, তারপরে কি 3 2 2 6, 3 3 9, তাহলে এই যে দুটি সংখ্যা দিয়ে গুণ করেছি ভাগ করেছি, এই দুটি সংখ্যা গুণ করলে আমরা কি বাহির হয়ে যায়, গসাগু বাহির হয়ে যায়। আর এই সব সংখ্যাকে যদি গুণ করি তাহলে আমরা লসাগু বাহির হবে 2 3 6, 6 দিয়ে 12, 3 12 36, এভাবে আমরা। তো এখন আমরা করব কোনো সংখ্যার উৎপাদকের যোগফল, কোনো সংখ্যার উৎপাদকের যোগফল সহজে কিভাবে আমরা বাহির করব, উৎপাদকের যোগফল। তো কিভাবে লিখব উৎপাদকের যোগফল, মনে করি 72 ধরে নিলাম, 72 এর উৎপাদক কি হবে, 1 2 3, 4 দিয়ে যাবে কি 4 6 8, আর কত 9 12 18 24, এরপরে 36 72, অতটা তার উৎপাদক। তো আমরা পূর্বে পড়েছি কি বলে কতটি উৎপাদক প্রথমে বাইর করতে হবে, তো কতটি উৎপাদক কিভাবে বাইর করব, তার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। 72কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, কিভাবে করব, 2 3 6, 2 6 3 72, 18 2 36, 2 9 18, 3 3 9, তো 72কে কিভাবে লিখতে পারি, 3টা 2 2টা 3, তো 72কে লিখতে পারি 72 ইকুয়াল টু 2 কিউব ইন্টু 3 স্কোয়ার, এভাবে লিখতে পারি। তো আমরা পূর্বে লিখেছিলাম এটির উৎপাদক সংখ্যা কিভাবে, উৎপাদকগুলি কিভাবে বার করি, উৎপাদকগুলি বাইর করেছি তার কোনো সংখ্যার x⁴ ইকুয়াল টু আমরা 1 জানি, তো কোনো পাওয়ার 0, তো হাইয়েস্ট সর্বোচ্চ ঘাত হলো 3, সর্বোচ্চ ঘাত 2 এর 3 এবং 3 এর 2, তাহলে আমরা লিখব এখানে 0 থেকে 2 এর ঘাত 0 মানে 1, 2 এর ঘাত 1, 2 এর ঘাত 2, 2 এর ঘাত 3 পর্যন্ত লিখব। এখানে 3 এর ঘাত 0, 3 এর ঘাত 2 1, আর লিখব 3 এর ঘাত। তো এটা হবে যে কোনো সংখ্যার মাত্রা 0 হলে হয় 1, এটা হবে 2, এটা হবে 4, এটা হবে 8, এটা হবে 1, এটা হবে কি 3, এটা হবে 9। তো এটাকে এই সব সংখ্যা দিয়ে
এটা দিয়ে সব সংখ্যাকে গুণ, এটা দিয়েও সব সংখ্যা গুণ, এটা দিয়ে সব সংখ্যা গুণ, এটা দিয়েও সব সংখ্যাকে গুণ করলে আমরা কি, তাহলে আমরা পেয়ে যাব সবগুলি উৎপাদক। তাহলে এগুলির যোগফল সহজ পদ্ধতিতে কিভাবে, তো 72 ইকুয়াল টু লিখেছিলাম, 72 লিখেছিলাম কি, 72 ইকুয়াল টু লিখেছিলাম 2 কিউব ইন্টু 3 স্কোয়ার, 2 কিউব ইন্টু 3 স্কোয়ার। তো 2 কিউব মাত্রা, 2 এর মাত্রা, 2 এর ঘাত 0 থেকে 3 পর্যন্ত সব সংখ্যা দিয়ে 3 এর ঘাত 0 থেকে 2 পর্যন্ত সব সংখ্যাগুলিকে গুণ। তো এগুলিকে সব সংখ্যাগুলি দিয়ে সব সংখ্যাগুলি গুণ, তো কীভাবে হবে এটি সহজ যদি আমরা যোগ করে নিই। তো 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 কিউব বা 2 স্কোয়ার প্লাস 2 কিউব, এভাবেও আমরা কি করব, এই সব সংখ্যা দিয়ে এই সব সংখ্যা কি 3 পাওয়ার 0 প্লাস 3 পাওয়ার 1 প্লাস 3 পাওয়ার যদি 2, এভাবে যদি আমরা করে নিই তাহলে সহজে গুণিতকগুলি আমরা পেয়ে যাব, গুণিতকের যোগফল পেয়ে যাব। 72 এর গুণিতকের যোগফল কি হবে আমরা দেখে নিই। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 এর পাওয়ার 2 এর ঘাত যদি 2 হবে 2, তো 2 স্কোয়ার মানে 4, তাহলে 2 কিউব মানে 8। তো এটা কি 3 পাওয়ার 0, তো হবে 1 প্লাস 3 স্কোয়ার মানে 9। তো কি হবে 2 একে 3, 3 আর 4 7, 8 7 15, 15 গুণন ইন হবে 3 আর একে 4, 4 আর 9 13, 15 গুণন 13। তাহলে গুণ করলে 72-এর আমরা কি পাবো, উৎপাদকগুলির যোগফল পেয়ে যাব। তো গুণ করলে পাবো 5 3 15, 5 7 1, 3 1 3 আর 4, 5 1 5 9 1। তো যোগফল উৎপাদকগুলির যোগফল হবে 195। এরকমই আমরা সহজ পদ্ধতিতে। তো এখন আমরা দেখব কোন সংখ্যার পূর্ণবর্গ উৎপাদক কয়টি। কোন সংখ্যার পূর্ণবর্গ উৎপাদক ধরে নিলাম 99। এখন আমরা দেখব কোন সংখ্যার পূর্ণবর্গ উৎপাদক, পূর্ণবর্গ উৎপাদক কয়টি যদি প্রশ্ন করে তাহলে কিভাবে, ধরে নিলাম 90-র উৎপাদক কি হবে 1 2 3 6 9 15 30, আর কত হবে 45, আর সে নিজে 90। তো তার পূর্ণবর্গ উৎপাদক কিভাবে বাইর করব, তাহলে মৌলিক উৎপাদকে তাকে পূর্বের মতো বিশ্লেষণ করব। 2 45 90, 3 15 45 তে 3 পাশে 15। তো তার উৎপাদক কি পেলাম 90 ইকুয়াল টু 2 পাওয়ার 1 ইন্টু 3 এর পাওয়ার 2 ইন্টু 5 এর পাওয়ার 1। তাকে একেবারে ইজিতে কতটি পূর্ণবর্গ উৎপাদক আছে বাহির করব কিভাবে, তার পাওয়ারকে 2 দিয়ে বা তার ঘাতকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করব। ভাগ করে যদি পূর্ণ সংখ্যা বার হয় তাহলে সেটাকে নিব, এবং যদি পূর্ণ সংখ্যা বার হয় না তাহলে সেটাকে নিব না, এবং শেষে 1 যোগ করে দেব। দেখো 2 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কি থাকবে, 2 তার পাওয়ারকে 2 দিয়ে গুণ করব 1, 2 ভাগের 1। তো এটার পাওয়ার কি হবে ইনটু যদি দিয়ে দেই, এটার পাওয়ার কি হবে 2, 2 কে 2 দিয়ে গুণ করব, এটার পাওয়ার 1, 1 কে 2 দিয়ে গুণ করব। তো এটা হবে 0.5, এটাকে নেব না, পূর্ণ সংখ্যা নয়, এটা হবে 1, এটাকে নেব, এটা হবে 0.5, এটাকেও নেব না। তো থাকবে কি 1, একটি, তার সঙ্গে 1 যোগ করে নেব, তাহলে কতটি হবে 2টি পূর্ণবর্গ সংখ্যা আছে এখানে। যে ধরে নিই 1
9 দুটি পূর্ণবর্গ, এভাবে আমরা বাইর করতে পারি। এখন আমরা বিভাজ্যতার নিয়ম দেখব, শেষ এগুলি বলে আমরা শেষ করে দেব। তো কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কীরকম হয়? কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য কীরকম হয় আমরা সবাই জানি। যদি এককের ঘরে যুগ্ম সংখ্যা থাকে, এককের ঘরে যুগ্ম সংখ্যা থাকে, কি হবে? এককের ঘরে যুগ্ম সংখ্যা থাকলে এটি কি? এটি 2 দ্বারা বিভাজ্য। তো যুগ্ম সংখ্যাগুলি কি? 0 থেকে 0, 2, 4, 6, 8 এইগুলি 5টি সংখ্যা থাকলে আমরা বলবো এই সংখ্যাটি ভাগ না করেও বলতে পারবো 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কিরকম আমরা জানবো। কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি 3 দ্বারা বিভাজ্য। 235 3 দ্বারা বিভাজ্য হবে কি? 2 যোগ 3 যোগ 5 কি হবে? 10 3 দ্বারা বিভাজ্য নয়, এটি 3 দ্বারা বিভাজ্য হবে না। অন্য যদি 444 মনে করে নিলাম, এটি 3 দ্বারা বিভাজ্য হবে কি? 4 যোগ 4 যোগ 4 তাহলে কি হবে? তাহলে 12 3 দ্বারা বিভাজ্য। 444 3 দ্বারা। আর একটা যদি 2 3 1 তাহলে এটি 3 দ্বারা বিভাজ্য হবে কি? এটি অঙ্কগুলির যোগফল হবে 2 3 5 আর 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিরকম হবে? 4 দ্বারা বিভাজ্য কিরকম? কোনো সংখ্যা শেষের দুটি অঙ্ক 3 6 2 শেষের দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটি 4 দ্বারা বিভাজ্য। এখানে 62 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই পুরো সংখ্যাটি 2 3 4 8। তো শেষের দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখানে 48 শেষের দুটি অঙ্ক 48, তাহলে কি হবে? 4 12 48, তাহলে এটি 4 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিরকম হবে? 5 দ্বারা বিভাজ্য এককের স্থানে এককের ঘরে 0 অথবা 5 থাকিলে 0 বা 5 থাকিলে এটি কি? 5 দ্বারা বিভাজ্য। তো কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিরকম? 6 দ্বারা বিভাজ্য। তো কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হতে হলে একেবারে এই যদি 2 এবং 3 এর নিয়মটা মেনে নে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, যদি 2 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটি 5 দ্বারা বিভাজ্য হবে। 5 কি 6 দ্বারা বিভাজ্য হবে। তো এটার নতুন কোনো নিয়ম নেই, 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা। 2 এবং 3 এর উভয়টির নিয়ম কিন্তু মানতে হবে। তো কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিরকম? 7 দ্বারা বিভাজ্য কিরকম? এটি একটি দীর্ঘ নিয়ম। 6 9 2 5 7 ধরে নিলাম, হয়তো এটি যাবে না, তো তাকে শেষের তিনটি ঘর করে দেব। তিনটি অঙ্ক করে একটি সংখ্যা গঠন করব। তো পেলাম আমরা এখানে 2টি, এখানে 3টি। বড়টি থেকে ছোটটি বিয়োগ করে নেব। 2 5 7 মাইনাস 6 9 যদি বিয়োগ করি 17 থাকি 9 গেলে থাকবে 8, 4 থাকি 6 যাবে না 14 থাকি 6 গেলে থাকবে 8, 14 থাকি 6 গেলে এখানে থাকে 188। এরপরেও যদি আমরা এটি বড় আমরা জানি না 7 দ্বারা, তাকে শেষের এককের অঙ্ককে 2 দিয়ে গুণ করব। তো 16, বাকি দুটি অঙ্ক থেকে বিয়োগ করব, তা বাইর হবে 2 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে না। তো এরকমই হবে 7 দ্বারা বিভাজ্য। তো আমি আর একটি নিচ্ছি 875। একটি যেহেতু 3 অঙ্ক, এটাকে এই নিয়ম
ব্যবহার করতে হবে না। আমরা এই পরের নিয়মটি ব্যবহার করব। কি হবে? এককের অঙ্ককে 2 দিয়ে গুণ করব। এককের অঙ্ক কি? 5, 5 দিয়ে 2 দিয়ে গুণ করব, হবে 10। বাকি অঙ্ক দুটি থেকে 10 বিয়োগ করব, এককের অঙ্ককে ছেড়ে কিন্তু বাকি অঙ্ক দুটি থেকে। তাহলে কি বাইর হবে? 7 আর এখানে 7। তো 7 দিয়ে 77 কি গুণ 7 11, 77 7 দ্বারা 77 গুণ ভাগ করা যায়, অতএব 875 7 দ্বারা বিভাজ্য। এরকমই 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কীরকম? 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। আরেকটি কথা ভুলে গিয়েছি, এখানে একটি কথা ভুলে গিয়েছিলাম, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে 1 যদি 4 দ্বারা যদি এককের করে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা না থেকে শূন্য যদি দুটি সংখ্যা শূন্য থাকে, তাহলে এটিও কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তো কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কীরকম আমরা জানবো? কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হতে হলে তার এককের ঘরে তার শেষের 3টি অঙ্ক 2 8 7 0 0 0, তাহলে এটি 8 দ্বারা। জন্য সংখ্যার এককের ঘরে বলছি শেষের 3টি অঙ্ক একক, দশক, শতক যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। অথবা শেষের 3টি অঙ্কের যদি 0 থাকে, তাহলে এটিও 8 দ্বারা বিভাজ্য। এরকমই হবে। তো আরেকটা সংখ্যা যদি নেই 4 5 2 4 0, তো শেষের 3টি অঙ্ক কি হবে? 240 কি 8 দ্বারা বিভাজ্য? 240 8 দ্বারা বিভাজ্য কি দেখে নেই? 8 3 8 24 30, তাহলে এটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই পুরো সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। তো এখন লিখব 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কীরকম হবে? 9 দ্বারা বিভাজ্য কীরকম হবে? যদি কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়, মনে করি 6 9 5, এটি কি অঙ্কগুলির যোগফল নয়? 6 9 15 আর পাশে 20, 20 9 দ্বারা বিভাজ্য নয়, 20 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটি 9 দ্বারা বিভাজ্য হবে না। তো আরেকটি সংখ্যা লিখছি 8 7 3, এটি কি 8-এর সাথে 15 16 17 18, 18 এটির যোগফল 18, 18 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটিও 9 দ্বারা বিভাজ্য হবে। একেবারে ইজি। তো 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা 10 দ্বারা বিভাজ্য কীরকম হবে? এককের ঘরে শূন্য থাকিলে, 0 এককের ঘরে শূন্য থাকিলে এটি 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য হবে। 10 দ্বারা বিভাজ্য হবে। এটি 10 দ্বারা বিভাজ্য হবে। তো ঠিক আছে। তো আরেকটি রয়ে গেছে 11 দ্বারা বিভাজ্য। তো এটি আমরা জানি 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার যদি যুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল এবং ওই যুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফলের পার্থক্য 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটি 11 দ্বারা বিভাজ্য। একটি সংখ্যা যদি লিখে নেই 2 5 7 9, এটাকে এরকম সহজে হওয়ার জন্য 9 7 5, তো তাহলে এই সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য হবে? তাহলে যুগ্মস্থানের অঙ্কগুলির যোগফল করব, অযুগ্মস্থানের অঙ্কগুলির যোগফল করব, তাহলে কি হয় দেখে নেই। 2 আর 5 7, 7 সাথে 14, 14 আর 9 14 আর 9 23 23, তাহলে যুগ্মস্থানের অঙ্কগুলির যোগফল পেলাম অযুগ্মস্থানে 23। তো যুগ্মস্থানে পাবো 7 5 12। তো 12 আর 9 কি হবে? 12 আর 9 কি হবে? 12 আর 9 হবে 21। তো 21, তাহলে বাইর হবে 12 আর 9 হবে 21, তাহলে বিগফল বাইর হবে কি 2, তাহলে এটি 11 দ্বারা বিভাজ্য হবে না। আরও একটি যদি লিখি 2 6, তো আরেকটা সংখ্যা আমি এটা লিখে নিলাম। তো এটা যুগ্মস্থানের অযুগ্মস্থানের অঙ্কগুলির যোগফল কি হবে? অযুগ্মস্থানের অঙ্কগুলির যোগফল হবে কি? তো 2 আর 5 7, 7 আর 5 12, 12 আর 9 21, 21 আর 9 যদি যোগ করি 30 আর 3 হবে 33। যুগ্মস্থানের অঙ্কগুলি যোগফল হবে 6 আর 9 15, 15 আর 6 21 আর 1 22 আর 0 22।
তো 33 থেকে 22 বিয়োগ করলে হবে 11, তো 11 দ্বারা বিভাজ্য, তো এই পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এরকম যদি বিয়োগফল শূন্য বাইর হয়ে যায় তাহলে ওইটি 11 দ্বারা বিভাজ্য। তো আজকের জন্য এখানেই শেষ। যদি কোনো ভুল থেকে থাকে কমেন্টে জানিয়ে দিবেন, শুদ্ধ করার চেষ্টা করব, যদিও শুদ্ধ করে শব্দ দেওয়ার চেষ্টা করি, যদি ভুল থেকে যায় সেটার জন্য বলছি। তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো জিওমেট্রিক প্রাথমিক ধারণা। সঙ্গে থাকবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।